এবার আসানসোলের একটা স্কুলের ছবি দেখাচ্ছি। প্রথমে ছবিটা দেখাই যে এই স্কুলের গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কেন? এখানেও কিন্তু দুর্নীতির অভিযোগ আমরা দেখলাম। বাঁকুড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, আর এখানে স্কুল শিক্ষকের বিরুদ্ধে, স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। অভিযুক্ত শিক্ষক তিনি যখন স্কুলে যান, স্কুলে যেতেই অভিভাবকরা বিক্ষোভে ফেটে পড়েন, স্কুলে তালা ঝুলিয়ে দেন তারা। আসানসোল উত্তর থানা এলাকার এই ঘটনা, ছবি দেখছেন আপনারা। অভিযুক্ত শিক্ষক স্কুলে যেতেই ক্ষোভের আগুন। ताला लगाने आए था, सर भागता रहा, हम लोग भागने नहीं दिया। सर बोले लग रहा तो हम लोग सर आप साइड में रहिए, हम लोग देते नहीं लगाते, वो भाग जाता। कहाँ पढ़ता है? कहाँ है सर? कहाँ है? सर तो अंदर में है, पढ़ा रहा अभी पढ़ा नहीं रहा, बैठा हुआ है। ऐसे भी उसका पूरा रिकॉर्ड खराब है। कहला पूरा हम लोग का जितना गार्जियन सबको पता है, किंतु कोई बोलता नहीं, डर से बोलता नहीं है। डर से? हाँ, डर से बोलता नहीं है, डर से ऐसे बोलता नहीं है। अब ऊपर जाने हम कैसे बोल सकते। ताला दे दिए क्योंकि आज से 2023 सितंबर महीना में यहाँ पे जो कादरी सर थे, उन्होंने यहाँ पे बहुत सारा पैसा मिड डे मील में घपला किया और आपका कंपोजिट प्लान में घपला किया, और ये सब घपला करने के बाद उसके नाम से एफआईआर था और वो एब्सकॉन्डिंग था 2023 सितंबर महीना से। आज अभी कल से वो ज्वाइन किए हैं। डीपीएससी का जो चेयरमैन है वो उनका ज्वाइनिंग लेटर भेजा है। गार्जियन लोग पूरा बौखला गए हैं। उन्होंने कहा है कि ऐसा चोर मास्टर हम लोग बच्चा को नहीं पढ़ाएगा, तो इसलिए कोई फैसला किया जाए, या तो यहाँ या तो वहाँ। पर्सनल रीजन से छुट्टी पर थे, गवर्नमेंट का रीज्वाइनिंग लेटर लेकर के आए हैं। अब उसके बाद ही हंगामा कर रही हैं, तो तब हमको समझ में नहीं आ रहा। अभी क्या हुआ था? कुछ नहीं, हम वैसे बैठे हुए ताला बंद कर दिया, हमको नहीं निकले दे रहा, वो अपना जो कर रहा बाद में, हमको कुछ नहीं मालूम। क्या कहना है हम लोगों को? कुछ हमसे कोई बात ही नहीं हुई अभी तक। ऐसे क्या सुन रहे हैं आप? हम अभी तक कुछ नहीं सुना, जो है भीड़ बाहर में। आपको बंद करके रखा है? हाँ, ताला बंद है, देख लीजिए आप जाकर। অনেক সময় দেখবেন জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার পর আমরা বলি মনে মনে কিংবা একদম মুখেই বলে দিই যে এই জন্য কারোর ভালো করতে নেই। এবার যে খবর আপনাদের দেব সে খবর শোনার পরও ঠিক এমনটাই মনে হবে। মানবিকতার বদলে এখানে জালিয়াতি। শান্তিনিকেতনে পরিচারিকার মেয়ের জালিয়াতি প্রকাশে কিন্তু কি হয়েছিল? পরিচারিকার মেয়েকে মানুষ করেন এক দম্পতি, এমনকি তার বিয়েও দেন, কিন্তু দম্পতির মৃত্যুর পর তাদের ওই বাড়িতেই থাকতে দেন ছেলে। আর এসবের মধ্যে গত বছর মৃত দম্পতির ছেলে পরিবারকে সঙ্গে নিয়ে বিদেশে যান। অভিযোগ এই সুযোগকে কাজে লাগিয়ে জাল নথি তৈরি করে বাড়ি বিক্রি করে দেন পরিচারিকার মেয়ে। ঠিক কি অভিযোগ তার বিরুদ্ধে আগে শুনুন। আমি তো আমেরিকা গেছি 2 জুন, জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে আমাকে আমাদের কেয়ারটেকার বলতে শুরু করে যে কতগুলো ছেলে এসে বলছে যে তারা বাড়িটা কিনে নিয়েছে এবং ওই চন্দনা মাহারা ওটা বিক্রি করে দিয়েছে। সেপ্টেম্বরে ফিরে আসার পর ও আমাকে যে কাগজপত্র পাঠায় তাতে দেখা যায় যে চন্দনা মাহারা নিজেকে চন্দনা মিত্র বলে দাবি করে এবং সৌগিন্দ মিত্র মানে আমার বাবার একমাত্র মেয়ে এই দাবি করে বোলপুর মিউনিসিপ্যালিটি থেকে একটা ফলস ওয়ারিশন সার্টিফিকেট বার করেছে। মা যখন অসুস্থ ছিল সেই সময় ও বাড়ি থেকে আমাদের অরিজিনাল দলিলটা চুরি করেছিল। সব ডকুমেন্ট দিয়ে ও নূর আলম এবং সাবির আলী বক্স বলে দুজন তাদেরকে বিক্রি করে দিয়েছিল। যাকে মাথা গোজা ঠাঁই দিয়েছিল এই পরিবার, সেই চন্দনা মাহরা তার আসল নাম এটা, কিন্তু তারপরে বাড়ি বিক্রি যখন তিনি করে দেন, এই মিত্র বাড়ির যে সারনেম, যে পদবি তা তিনি ব্যবহার করেন। এবং দেখুন যেখানে আই কার্ডটার যে আইডি সেখানে লেখা চন্দনা মিত্র, মাহারা থেকে মিত্র। এত সহজ পদ্ধতিতে জালিয়াতির পথটা তিনি প্রশস্ত করেছিলেন। আসুন আমরা কথা বলি, আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, বাড়িতে তিনি থাকতেন, তার যে বাড়িতে তিনি থাকতেন ছেলে বিদেশে চলে যাওয়ার পর আমার কাছে খুব অবাক লাগছে এটা যে এত সহজে কি করে জালিয়াতি করা যায়, পদবি চেঞ্জ করে নিয়ে গোটা বাড়ি বিক্রি করে দিয়ে। ইজ ইট পসিবল? দেখো, একদমই যেটা বলে রাখবো, শান্তিনিকেতনের যে এন্ড্রুস পল্লী রয়েছে সেই এন্ড্রুস পল্লীর বাসিন্দা ছিলেন কিন্তু এই মিত্র পরিবার, এবং দীর্ঘদিন ধরেই সেখানে থাকতেন। কিন্তু তার সাম্য শঙ্কর মিত্র, তার বাবা যখন মারা যায় তারপর থেকে তার মা এখানে থাকতেন, তিনি কিন্তু কলকাতায় থাকতেন এবং পরবর্তী সময় তিনি কিন্তু আমেরিকা চলে যান।
কি হলো এর পরবর্তী সময় তার মা মারা গেল 2021 সালে, এবং 21 সালে মারা যাওয়ার পর এই চন্দনা মাহারাকে কিন্তু তার পরিবার অর্থাৎ মিত্র পরিবার কিন্তু বাড়ি থেকে বের করে দেয়। কি কারণ না, চন্দনা মাহারার কিন্তু গতিবিধি ঠিক ছিল না, এমনটাই কিন্তু জানিয়েছেন। ঠিক তারপরে দেখা গেল যে বাড়ির যে দলিল, সেই দলিল কিন্তু তারা খুঁজে পায়নি, তারা হারিয়ে গেছেন বা তার মা বা বাবা কোথাও রেখেছেন এই ভেবে কিন্তু তারা ছেড়ে দিয়েছিল। পরবর্তী সময় জানা গেল যে বাড়িটি বিক্রি করে দিয়েছে। বাড়িটি কে বিক্রি করেছে না, চন্দনা মিত্র বলেছে। চন্দনা মিত্র বাড়িটি বিক্রি করে যায়। চন্দনা মিত্র কে পরিচয় দিয়েছিল না, হচ্ছে সাম্য শঙ্কর মিত্রের যিনি বাবা, অর্থাৎ তার নাম দিয়ে তার বাবার নামও কিন্তু পরিবর্তন করা হয়েছে, সেই বাবার নাম ব্যবহার করা হয়েছে, তার পদবি ব্যবহার করা হয়েছে, সেই সমস্ত দেখে একমাত্র মেয়ে হিসেবে দেখিয়ে চন্দনা মাহারা কিন্তু মিত্র হয়ে ইন্দ্রজিৎ, এখানেই আমি জানতে চাই যে সম্পত্তি আমার নয় সেই সম্পত্তি আমি বিক্রি করে দিচ্ছি, জাল নথি তৈরি করছি, এই প্রসেসটা এত সহজ হয়ে যাচ্ছে কি করে? একদমই দেখো, শুধুমাত্র আধার কার্ড যে জাল করা হয়েছে সেটা কিন্তু নয়, তার সাথে সাথে কি ওয়ারেসেন সার্টিফিকেট, বোলপুর পৌরসভা থেকে যে ওয়ারেসেন সার্টিফিকেট, অর্থাৎ মিত্র পরিবারের একমাত্র মেয়ে ইনি, এইটাও এই সার্টিফিকেট কিন্তু বার করা আছে। এই সমস্ত সার্টিফিকেট কিভাবে বেরোলো তা নিয়ে সর্বোপরি প্রশ্ন তুলেছেন বর্তমানে যিনি মালিক বলে বলছেন, অর্থাৎ সাম্য শঙ্কর মিত্র, তিনি জানাচ্ছেন যে এইগুলো কি করে হলো, তাহলে এর পেছনে শুধু কি চন্দনা, তাছাড়া আরো কেউ রয়েছে, আরো কোনো ঠিকই তো কোনো পাকা মাথার কাজ বলেই তো মনে হচ্ছে। অবশ্যই দেখা যাক পুলিশের তদন্তে ঠিক কি উঠে আসে। আপনাদের মনে আছে ডিসেম্বরের শেষে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে, আর সেখানে গিয়ে তার বিভিন্ন কর্মসূচি ছিল জনকল্যাণমূলক। সেই সন্দেশখালী গ্রামীণ হাসপাতালের উন্নয়নের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসেছিলেন। হ্যাঁ, সেখানে প্রভূত উন্নতি হবে, উন্নয়ন হবে, যেমন কথা তেমন কাজ। তিনি পৌঁছে গিয়েছিলেন 30শে ডিসেম্বর, আর আজ মার্চ মাসের 19 তারিখ দাঁড়িয়ে প্রতিশ্রুতি পূরণ। 30 বেড থেকে বেড়ে 60 বেড করা হচ্ছে এই গ্রামীণ হাসপাতাল। সেদিন 30শে ডিসেম্বর ঠিক কি প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন একবার। আমি জানি সন্দেশখালীতে একটা রুরাল হসপিটাল আছে 30 বেডের, কিন্তু এরা অনেক দূরে থাকে। আমি ওটাকে 60 বেডের করে দিতে বলছি। যারা গর্ভবতী মা তাদের চিকিৎসার জন্য ওখানে সিজারিয়ানের ব্যবস্থা থাকবে, অপারেশন থিয়েটার সহ সব কিছুর ব্যবস্থা থাকবে, যাতে কাউকে অন্য জায়গায় যেতে না হয়। আপনাদের জানিয়ে রাখি, 8 কোটি টাকা খরচ করে হাসপাতালের উন্নয়ন। গত ডিসেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছিলেন আপনাদেরকে শোনালাম, সন্দেশখালী গ্রামীণ হাসপাতালের উন্নয়ন। 30 বেড বিশিষ্ট এই হাসপাতাল এবার বেড়ে হচ্ছে 60 বেডের। 8 কোটি টাকা খরচ করে হাসপাতালের প্রভূত উন্নয়ন। ওই জায়গায় 30 বেডের হাসপাতাল ছিল, সেটা আমরা সন্দেশখালী যাওয়ার পরে আবেদন করেছিলাম যে 60 বেড সেটা দিদি করে দিয়েছেন, এবং চিঠি পেয়েছি 8 কোটি টাকা তিনি দিয়েছেন। এমার্জেন্সি হবে, অপারেশন থিয়েটার হবে, এবং পরিকাঠামো কিছু পরিবর্তন। এটা নিয়ে সন্দেশখালীর মানুষ খুব খুশি যে দিদি কথা দিয়েছিলেন, কথা রেখেছেন, এবং খুব কম সময়ে আমরা এইটা পেলাম, পরিকাঠামোগত উন্নয়ন হয়, তাহলে ওখানে সমস্ত মানুষ চিকিৎসাগুলো পাবে। না, দিদি আমাদের জন্য, মায়েদের জন্য অনেক কিছু ভাবেন এবং অনেক আমাদের সহযোগিতা করেন। আর আমাদের এখন যে গ্রামে যে হসপিটালটা ভালো ছিল না, অপারেশন হতো না, কিন্তু এখন আমাদের দিদি যেমন টাকা দিয়ে আমাদেরকে মানে এখানে অপারেশনের ব্যবস্থা করেছেন বা সিজারের ব্যবস্থা করেছেন। এগুলো আমাদের এখানে ছিল না, যার জন্য আমাদের খুব অসুবিধা হতো, কিন্তু এখন আমরা খুব খুশি। আমরা ইতিমধ্যে জানতে পারলাম আমাদের মাননীয় এমএলএ সাহেব, তারকে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তার মাধ্যমে জানতে পারলাম যে উনি এই সিজারিয়ান সেকশন এবং এই 30টা বেড নতুন করে হসপিটাল বিল্ডিংয়ের জন্য যে 8 কোটি টাকা তিনি অনুমোদন করেছেন। আমাদের সন্দেশখালীবাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি শুধুমাত্র কথা দেন না, তিনি কথা দিলে কথা রাখেন। সন্দেশখালীর কথা বলছিলাম, আর এই সন্দেশখালীর কথা বললে একজনের নাম বলতেই হয়, তা হলেন শেখ শাহজাহান। এই শেখ শাহজাহান স্বমহিমায় জেলে বসেই হুমকি সন্দেশখালীর বেতাজ বাদশা। সরবেরিয়ার জমি দখল করে মার্কেট শাহজাহানের, মন্ডল পরিবারের জমিতে মার্কেট তৈরির অভিযোগ। শাহজাহান গ্রেফতারির পর ইডি, সিবিআই এ মন্ডল পরিবার
আর মণ্ডল পরিবারকে জেলে বসেই হুমকির অভিযোগ। ঠিক কি অভিযোগ, কি করছেন শেখ শাহজাহান, জেলে বসেই কি হুমকি আসছে শুনবো আগে। আমি মার্কেটে বসে আছি, হঠাৎ মালঞ্চের থেকে মফিজুল মোল্লা এলো, তাহলে এই নিয়ে ফোনটা ধর। আমি কে ফোন করেছে? বলে শেখ শাহজাহান। বলছে বলে তোদের ব্যবস্থা করে দেবো, তোরা মার্কেট নিয়ে খুব উৎপাত করছিস, তোর বাড়ি ঘরদের ভাঙচুর করে দেবো, বম মেরে দেবো, সব তোদের বাড়ি ছাড়া করবো। ওই ইমিডিয়েটলি হঠাৎ আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। এমতো অবস্থায় আমরা ইডি দপ্তরে যাই, সেখানে গিয়ে আমরা ইডি দপ্তরে সবকিছু জানাই, যে কোনো আইনে একটা ব্যবস্থা করা হোক। আমরা কিভাবে কি করব আমরা থাকতে পারছি না। কথা বলবো, আমাদের প্রতিনিধি অনুপম এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। অনুপম, যেই অভিযোগ আমরা শুনলাম, একজনের মারফত শেখ শাহজাহান এই ফোনটা করেছিলেন, অবশ্যই তার বক্তব্য আমাদের দর্শকদের শোনাবো, কিন্তু এই যেভাবে হুমকি হুঁশিয়ারি আসছে, পুলিশে নিশ্চয়ই রেজিস্টার করেছেন, তারা অভিযোগ জানিয়েছেন, কোনো স্টেপ কি নেওয়া হচ্ছে? না দেখো, এখনো পর্যন্ত কোন রকম স্টেপ কিন্তু নেওয়া হয়নি। এবং এই যে মণ্ডল পরিবারের তরফ থেকে কিন্তু ইডির কাছেও কিন্তু গতকাল কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে এই মর্মে যে ফোন মারফত মফিজুল মোল্লা নামে এক ব্যক্তি, যে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এবং শেখ শাহজাহানের যে মাছের আড়ত সেখানে সে কাজ করে, সেই মফিজুল মোল্লার ফোনে শেখ শাহজাহান জেলের ভেতর থেকেই ফোন করে এই মণ্ডল পরিবারের রবিন মণ্ডলকে ফোনে হুমকি দেয় এবং তাকে বলা হয়, এমনটাই বলা হয় যে এই যে শেখ শাহজাহান যে মার্কেটটা নিয়ে বিতর্ক হয়েছে 2024 সালের 7ই মার্চ থেকে, আমরা খবরটাও করেছিলাম যে এই মণ্ডল পরিবারের জমি দখল করে শেখ শাহজাহান জমি মার্কেট বানিয়েছে। সেই শাহজাহানের মার্কেটটাকে নিয়ে এই মণ্ডল পরিবার ইডি দপ্তরে যাচ্ছে, সিবিআই দপ্তরে যাচ্ছে, এইটা যেন তারা না যায়। বেশি বাড়াবাড়ি করলে তাদের বাড়ি ভাঙচুর করা হবে, তাদেরকে মানে যারা ভুক্তভোগী তারা যখন আধিকারিকদের কাছে যাচ্ছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, সে খবর শাহজাহান পেয়ে যাচ্ছে এবং তারপর হুমকি হুঁশিয়ারি আসছে। এই যে বললাম, এর মধ্যে একজন মধ্যস্থতা করছেন, আসলে যার মাধ্যমে ফোন এসেছিল, এই যে মফিজুল, তার সঙ্গেও যোগাযোগ করেছিলাম আমরা, তার কি রিয়াকশন শুনুন। একদম ভুল কথা, আর আমার সঙ্গে কোনো এরকম ব্যাপারে কোনো কথাই হয়নি। টোটাল আপনার ফালতু মিথ্যা অপবাদ দিয়ে কোনো লাভ সম্পূর্ণ ভিত্তি।